রতি সংহার উপন্যাসের নির্বাচিত অংশ। অতিক্রান্ত হল মান্ডিতে সুরজ শর্মার দ্বিতীয় রজনী। ভোরের আলো ফোটার আগেই আস্তানায় ফিরলেন তিনি। কেমন একটা নেশার ঘোরের মধ্যে রয়েছেন। শ্মশানে সময় কাটিয়েছেন এর আগেও, নয়তো পিশাচের সাধনায় সিদ্ধি যেটুকু লাভ করেছেন সেটুকুও সম্ভব হতো না। নিজেকেও বিস্তর সাধনা করতে হয়েছে, অন্য পথে অবশ্য, কিন্তু শ্মশান আবাসের গোপন স্তরে রাত্রির আবরণে অশরীরী সত্তার এমন উগ্র রূপ এর আগে প্রত্যক্ষ করেননি। কোনটা বাস্তব আর কোনটা মায়া সব যেন ভ্রান্তিময় হয়ে যাচ্ছে। এই তো একটু পরেই আবার আস্তানায় পৌঁছবেন। সেখানে আছেন মেম সাহেব, তাঁর আবেদন, তাঁর প্রেম, তাঁর কবিতা। দুটো জগৎ যেন দুটো ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে, একে অপরের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অনবহিত। একসময় ফিরলেন আস্তানায়। ফিরেই তার জন্য প্রতীক্ষা করছিল বিস্ময়। এত ভোরে ঘুম থেকে উঠে পড়েছেন মেম সাহেব। সামনে তাঁরই জোগাড় করে দেওয়া একটা খাতা আর কলম। বোঝা গেল রাত জেগে সাহিত্য চর্চা চলছিল। শর্মাকে দেখে এক চিলতে হাসলেন মেম সাহেব। এত ভোরে উঠে পড়লে যে, রাতে ঘুমোওনি? জিজ্ঞাসা করলেন শর্মা। রাত জাগার চিহ্ন মেম সাহেবের চোখে মুখে স্পষ্ট। ভেঙে গেল ঘুম দুঃস্বপ্ন দেখে, মৃদু কণ্ঠে উত্তর দিলেন মেম সাহেব। আবার ওইসব দেখেছ? সাহেব তোমায় মৃত্যুদণ্ড দিচ্ছেন? এবার একটু হেসে ফেললেন মেম সাহেব। বললেন, সেটাও আশ্চর্যের অবশ্য। আমি কি করি না করি সে নিয়ে মাথা ঘামানো আর্নল্ড অনেক আগেই বন্ধ করে দিয়েছে। ফলে এখন নতুন করে আমার কাজকর্মকে অপরাধ বলে গণ্য করে ভেবে চিনতে আমার ফাঁসির হুকুম দেবেন, অতটা কষ্ট তিনি করবেন না। অত্যন্ত বাড়িয়ে বলছ, খাটের এক পাশে বসতে বসতে বললেন শর্মা। না, বাড়িয়ে বলছি না। তোমার সঙ্গে যে এত দূর, এত দিনের জন্য চলে এলাম, কটার প্রশ্ন তিনি করেছেন আমায়? নিষেধ করেছেন একবারও? সেখানে যদি ফিরে যাই, কয়টা প্রশ্ন তিনি আমায় করবেন সেটা বলতে পারো? আমি এখন একটা শৌখিন দ্রব্যের মতো, তার চিন্তার যোগ্য নই। দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করাটাই সমীচীন বলে মনে করলেন শর্মা। তো স্বপ্ন দেখে উঠে কবিতা লিখছিলি বুঝি, দেখি? বলে মেম সাহেবের সামনে রাখা কবিতার খাতাটির দিকে হাত বাড়ালেন। এখন নয়, বলে খাতাটা সরিয়ে নিলেন মেম সাহেব। লজ্জায় লাল হয়ে উঠেছে মুখটা। দেখি, একটু জোর করলেন শর্মা। তোমার তো লুকিয়ে এসব পড়বার কথা ছিল সুরজ। বাধা দেওয়ার চেষ্টা করলেন মেম সাহেব। জোর খাটিয়েও পড়া যায় সুরজ। বেশ, তুমিই পড়ো, আমি শুনব। এই বসলাম। বলে মেম সাহেবের কাছেই খাটের এক পাশে বসে পড়লেন শর্মা। না সুরজ, আমায় ক্ষমা করো, দুই হাতে মুখ ঢেকে বললেন মেম সাহেব। বেশ, আমিই পড়ছি তাহলে, বলে খাতাটি টেনে নিয়ে নিজেই শব্দ করে কবিতাটি পাঠ করতে আরম্ভ করলেন শর্মা। Like one who, dreaming, finds thou near, whose touch dispels all pain and fear, I embrace thy coming, cool and deep, a final slumber where my secrets weep. এটুকু পড়ে মেম সাহেবের দিকে চোখ তুলে তাকালেন শর্মা। তিনি তখনও দুই হাতে মুখ ঢেকে বসে আছেন। আবার কবিতার খাতায় মনোনিবেশ করলেন শর্মা। পড়তে লাগলেন পরের অংশটুকু। For thou art kinder than the brightest morn, and sweeter than the rose, oh, the thorn. Thy breath upon me a caring resolve, as to thy dark embrace I dissolve. ভালো করে মেম সাহেবের দিকে তাকালেন শর্মা। রক্তে তুফান জেগেছে তাঁর। বিপাশা, মৃদুস্বরে সম্বোধন করলেন শর্মা। একই ভঙ্গিতে বসে রয়েছেন মেম সাহেব, হাত দিয়ে মুখ ঢেকে। মেম সাহেবের খুব
কাছে গিয়ে তাঁর হাত দুটো নিজের হাতে নিয়ে নিলেন শর্মা। অত্যন্ত লজ্জিত হয়ে মেম সাহেব বললেন, ওই লেখা তুমি দেখে ফেলো আমি চাইনি সুরজ, সরিয়ে রাখার আগেই এসে গেলে তুমি। লুকিয়ে রাখতে চাইছিলে আমার কাছ থেকে? মাথা নেড়ে হ্যাঁ বললেন মেম সাহেব। মুখে কোনো উত্তর দিলেন না। কিন্তু এখন তো ধরা পড়ে গেলে, কি হবে এখন? মেম সাহেবের চোখের দিকে চেয়ে বললেন শর্মা। দেখে তো ফেললে লুকিয়ে ফেলার আগেই, সময় দিলে কই? অপ্রস্তুত কণ্ঠে বললেন মেম সাহেব। সময় তো আমি দিই না বিপাশা। কেন দাও না? দিতে নেই যে সব সময়। তাহলে কি করণীয়? শাস্তি কঠিন। কেন? আমার অপরাধ? লেখা লুকিয়ে ফেলার চেষ্টা, তার জন্য এতটা কঠিন শাস্তি? আপত্তি যদি দিই? না। কি শাস্তি সেটা না জেনেই? কি প্রয়োজন জানবার? নেই প্রয়োজন। কি শাস্তি দেবে বলো? ফাঁসি দেবে? চোখ তুলে তাকালেন মেম সাহেব। যদি দিই? সেটা যে শাস্তিই হবে, কে বলল তোমায়? হবে না? তোমার মনে হয়? দিয়ে দেখব এত তাড়াতাড়ি? বেশ, সে না হয় সময় মতো দেব, কিন্তু তাহলে আপাতত কি শাস্তির বিধান করা যায়? ছদ্ম গাম্ভীর্য নিয়ে সুচিন্তিত মুখে গভীর চিন্তায় ডুবে যাবার ভান করলেন শর্মা। ভাবা শেষ হয়ে গেলে বলো, এখন উঠি বলে শয্যা থেকে শৌচাগারে গেলেন মেম সাহেব। সেই সুযোগে তাঁর খাতাটি অধিকার করলেন শর্মা। পাতার পর পাতা কবিতা, অন্ধকারের, প্রেমের, মদির অনুভূতির। আর্নল্ড সাহেব জানেন এসব? জানতে চেয়েছেন কখনো? এক এক করে পড়তে লাগলেন শর্মা কবিতাগুলি। বেশ চমৎকার কবিতা। শর্মা নিজে বেড়ে উঠেছেন কলকাতায়, আর কখনো এক সময় মিশনারিদের স্কুলে ছোটবেলায়, ফলে ইংরেজি যা শিখেছিলেন ব্রিটিশদের থেকেই। একটু বড় হয়ে পড়েছেন ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ কবিদের রচনা, পুরনো ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজমের ভূমিকা এবং তার প্রকারভেদ সম্পর্কেও খেয়াল করেছিলেন কলেজে পড়ার সময়। তখন ব্যাপারটা মনে রেখাপাত করেছিল ঠিকই, কিন্তু মনের অবচেতনের গুহ্য কোণে লুকিয়েছিল শুধুমাত্র সময়ের অপেক্ষায়। আধার রাতের ভয় মিশ্রিত এক বিচিত্র ভালো লাগা, তার সঙ্গে বিষাদে, আঁধারে, প্রেমে, আশঙ্কায়, অনিশ্চয়তায় মেশানো সেই যে এক বিচিত্র জগৎ, যে জগতের মদির নিঠুর দেবতারা হয়তো অধিকার করেছেন বিপাশাকেও। লেখা দেখে তো তাই মনে হচ্ছে। মৃত্যুর সঙ্গে এমন অভিসারের কল্পনা নেশা ধরায়। খাতার পিছন দিকেও লেখা, সেটা অবশ্য কবিতা নয়। শর্মা কৌতূহলী হয়ে চোখ বুলিয়ে দেখলেন একটা চিঠি। সদ্য লেখা আরম্ভ করেছেন মেম সাহেব তাঁর পিতা জেমসকে উদ্দেশ্য করে। লিখেছেন, বিয়ের পরে সেই যে আর্নল্ড সাহেবের হাত ধরে জাহাজে চড়ে ইন্ডিয়াতে এসে পড়েছিলেন, তারপর 2-3 বার মাত্র চিঠি চালাচালি হয়েছিল, কিন্তু মায়ের খবর পাওয়া যায়নি। তার মা কেমন আছেন জানতে চেয়েছেন মেম সাহেব। বলেছেন ফিরতি ডাকে বাবা মায়ের একসঙ্গে ছবি পাঠাতে। আর সেই যে ইংল্যান্ড ছেড়েছিলেন স্বামীর সঙ্গে, তারপর থেকেই বাবা বা মা কারোর সঙ্গে আর দেখা হয়নি তাঁর। এখানে ইন্ডিয়ার উত্তর অংশে হিমাচল প্রদেশ বলে একটি গ্রাম্য পাহাড়ি জায়গায় নতুন সংসার পাতার প্রসঙ্গও লিখেছেন জায়গাটি ক্যালকাটার থেকে অনেক অনেক বেশি সুন্দর। পাহাড়, জঙ্গল, মেঘ, কুয়াশা, শীত। কলকাতার মতো প্রাচুর্য এই নতুন জায়গায় নেই অবশ্য, তবে জায়গাটার একটা নেশা আছে। তবুও মাঝে মধ্যে বড্ড ভয় করে তাঁর, বিশেষ করে ওই বাংলোয় যেখানে নতুন সংসার পেতেছেন। বাংলোটির মধ্যে যেন কিছু একটা রয়েছে, গা ছমছম করে, আর মনে হয় কেউ যেন সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখে। তারপর চিঠির এক জায়গায় লিখতে আরম্ভ করেছিলেন তাদের বাংলোর
নেটিভ ম্যানেজার সম্পর্কে সেই লেখা অসমাপ্ত রয়ে গিয়েছে। বাহ, বেশ তো, ভাবলেন শর্মা। খাতার পিছন দিক থেকে এই চিঠি লিখতে আরম্ভ করেছেন মেম সাহেব। যতটা পৃষ্ঠা আগে থেকে আরম্ভ করেছেন তাতে বেশ বোঝা যায় যে বেশ লম্বা চিঠি হবে। মেম সাহেবের গদ্য লেখার হাতটিও বেশ ভালো, ঝরঝরে সাবলীল লেখা। শৌচাগারে শব্দ হলো। মেম সাহেব হয়তো স্নান করে বেরিয়ে আসছেন। তাড়াহুড়ো করে খাতাটা যথাস্থানে রেখে দিলেন শর্মা। চিঠিটা যে পড়া আরম্ভ করেছেন সেটা মেম সাহেবকে জানতে দেওয়া যাবে না। শৌচালয় থেকে একবারে স্নান সেরে বেরিয়েছেন মেম সাহেব। অপূর্ব দেখাচ্ছে তাঁকে। মুগ্ধ হয়ে চেয়ে রইলেন শর্মা। ওদিকে দিনের আলো ফুটে উঠেছে। পূর্ব দিকে জানালা দিয়ে একখণ্ড হালকা রোদ এসে পড়েছে খাটের উপরে। ঠিক করলে? প্রশ্ন করলেন মেম সাহেব। কি? চমকে উঠলেন শর্মা। চিন্তার গহনে তলিয়ে গিয়েছিলেন এতক্ষণ। কি শাস্তির বিধান হলো? মৃদু গম্ভীর অথচ তরল কৌতুক সিক্ত একটি কণ্ঠস্বর কেমন হতে পারে না শুনলে বিশ্বাস করতেন না শর্মা। করলাম। তাই বুঝি? একটু কৌতুক ঝিলিক দিয়ে উঠল মেম সাহেবের চোখের তারায়। বললেন, কি সেটা শুনি? উত্তরে উঠে দাঁড়ালেন শর্মা। ধীর পায়ে এগিয়ে গেলেন মেম সাহেবের দিকে। হাতে ধরা খাতাটি। বিস্মিত হয়ে চেয়ে রইলেন মেম সাহেব। বুকটা একটু কেঁপে উঠল তাঁর সেদিকে তাকিয়ে। তোমার শাস্তি কবিতার পরের অংশ তুমি নিজে পড়ে শোনাবে আমায়, বললেন শর্মা। আর সেটা হবে আমার সামনে বসে। এবার শরীরের সব রক্ত যেন একসঙ্গে মুখমণ্ডলে আশ্রয় নিল মেম সাহেবের। এর চেয়ে ফাঁসির হুকুমও যেন সহজতর হতো। তবে এবার আর কথা বাড়ালেন না। একবার জোরে শ্বাস নিয়ে ধীরে সুস্থে শর্মার হাত থেকে খাতাটি নিয়ে পাঠ শুরু করলেন। Then fold me, love, in my ethereal shroud, beyond the clamor of the madding crowd. Let my last thought be of thy tender art, the yielding bliss, the breaking of my heart. And as the crimson fades and senses cease to gleam, be thou my canopy, my eternal dream. শুনতে শুনতেই ধীরে ধীরে মেম সাহেবের পিছনে চলে গেলেন শর্মা। মেম সাহেবের সামনে ওই ঘরের একটি মাত্র বড় আয়না, যাতে পুরো অবয়ব দেখা যায়। মেম সাহেব আয়নায় দেখলেন তাঁর পিছনে এসে দাঁড়িয়েছেন শর্মা। শেষটুকু, বি দাও মাই ক্যানোপি, মাই ইটার্নাল ড্রিম, পড়তে পড়তে গলা কেঁপে গেল তাঁর। তারপর চুপ করে রইলেন মেম সাহেব। ওখানেই তো শেষ নয়, বাকিটা পড়ো, মৃদু স্বরে নির্দেশ দিলেন শর্মা। সুরজ, এমন করো না, তোমায় দিচ্ছি, তুমি নিজে পড়ে নিও, কাতর কণ্ঠে বললেন মেম সাহেব। শর্মা যদি তার সামনে দাঁড়িয়ে থাকতেন বিনতিটা হয়তো আরো সহজে পৌঁছত। পড়ো, সংক্ষেপে বললেন শর্মা। পিছন থেকেই হাত দুটি রাখলেন মেম সাহেবের কাঁধের দুদিকে। শিউরে উঠলেন মেম সাহেব। সুরজ, পড়ো। সুরজ, একটা কথা শোনো, পড়ো। দুটি কাঁধে রাখা দুটি হাত পরস্পরের আরো কাছাকাছি চলে এলো। এর চেয়ে বরং গলা টিপে মেরেই ফেলো, পড়ো। এবার সত্যি সত্যি দুটো হাতের পিছন থেকেই 10টি আঙুলে আলতো করে বেষ্টন করলেন মেম সাহেবের কণ্ঠ। আয়নায় তার প্রতিফলন দেখলেন মেম সাহেব। চেয়ে দেখলেন ওই দৃশ্য কয়েক মুহূর্ত। তারপর আবেশে চোখ বুজে এলো মেম সাহেবের। তুমি পড়বে নাকি ছেড়ে দেব? মেম সাহেবের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বললেন শর্মা। চোখ খুললেন মেম সাহেব। তারপর ঢোক গিলে খাতাটা আবার হাতে তুলে নিয়ে পাঠ করতে লাগলেন। Swiftly walk over the western wave, spirit of death, so kind to save. Come, my ne'er beloved, ere the morning break, and from my soul this mortal coil take. Ah, how the day with his garish light hath fixed my spirit and blinded my sight.
Come from the world and all its vain employ, then bring me, darling, to thy shadowed joy. তারপর এখানেই শেষ নয় আমি জানি, তারপর একটা পড়ো, একেবারেই শেষ করে ছাড়বে। তখনও ছাড়বো কে বলল, নাও পড়ো। সে অবস্থাতেই শেষটুকু পাঠ করলেন মেম সাহেব। Wrap thy black mantle about my head, and hush the words that loving lips have said, for in thy veil no earthly thought can stay, no cruel sunbeam pierce the hallowed way. O soft caress the icy hand upon my throat, a sweet constriction where my pulse now floats, thy gentle pressure exquisitely slow, a bittersweet oblivion whispers low. পাঠ করে নীরব হলেন মেম সাহেব। সত্যি? প্রশ্ন করলেন শর্মা। সবটুকুই। খেয়াল থাকবে? চুপ করে রইলেন মেম সাহেব। এবার মেম সাহেবের কণ্ঠের বেষ্টন মুক্ত করে তার সামনে চলে এলেন শর্মা। তুমি লেখো আরো আরো কবিতা, আমি শুনব। লুকিয়ে নয়, তোমার সামনে বসেই পড়ব, শুনব বলে নিবিড় আসলে সে বদ্ধ করলেন মেম সাহেবকে। সবটাই ঘোরের মতো লাগে সুরজ শর্মার। বুঝে উঠতে পারেন না কোনটা বাস্তব প্রিয় নারীর এই বন্ধন নাকি রাতের শ্মশান ক্রিয়া। সে মুহূর্তে তো মেম সাহেবের নৈকট্যকে স্বপ্নের ঘোরের মতো লাগে, এখন যেমন শ্মশানের স্মৃতিটিকে লাগছে। রাতের বেলা তো স্বপ্ন আর বাস্তব নিজ নিজ রূপ পরিবর্তন করে নেবে।